শুভেচ্ছা সবাইকে। আমার নাম সপ্তর্ষি রহমান এবং আমি গত বছর অ্যাস্ট্রো অলিম্পিয়াডে একজন উইনার। আজকে আমি কিছু কোয়েশ্চেন সলভ করে দেখাবো। এখন আমরা কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ম্যাথ সলভ করব। First question: the height of a satellite from the surface of Dhaka is 3.6 into 10 to the power 4 kilometers. At Dhaka, G is equal to 9.78 meters per second square. Radius of Earth, R, is 6,400 kilometers. What is the velocity of the satellite? So, এই কোয়েশ্চেনে আমাদেরকে যেসব ডেটা দেওয়া আছে ওগুলো আমরা ফার্স্টে নোট করে নেব। ফার্স্ট হচ্ছে স্যাটেলাইটটার ডিস্টেন্স ঢাকার সারফেস থেকে। সো এইটাকে আমি ডিনোট করছি h দিয়ে ফর হাইট। নেক্সট হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু ঢাকাতে, যেটাকে আমরা বলছি g দিয়ে। সেটা হচ্ছে 9.78 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট হচ্ছে আর্থের রেডিয়াস, যেটা হচ্ছে 6,400 কিলোমিটার্স। এই ম্যাথটা আমরা খুব সহজেই করতে পারি ফর্মুলার সাথে। আমাদের সার্কুলার ভেলোসিটি ফর্মুলা ইউজ করে আমরা এই ম্যাথটা অনেক ইজিলি সলভ করতে পারি। ফর্মুলাটা হচ্ছে v is equal to root over g n r plus h। এই ফর্মুলাতে g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10 to the power -11 meters cube per kg per second square। আর ম্যাস দিয়ে আমরা আর্থের ম্যাস, যেটা লাইক স্যাটেলাইট যাকে অরবিট করছে তার ম্যাস, যেটা হচ্ছে আর্থের ম্যাস। আর নিচে আমরা স্যাটেলাইটের ডিস্টেন্স আর্থের সেন্টার থেকে ধরছি। এই ফর্মুলাটাকে আমরা একটু সিম্পলিফাইও করতে পারি জি আর আর দিয়ে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের একটা ফর্মুলা আছে যে কোনো প্ল্যানেটের জন্য, সেটা হচ্ছে g is equal to gn by r square। g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, স্মল লেটার g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ক্যাপিটাল লেটার g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, m হচ্ছে অরবিটিং বডি যাকে আমি অরবিট করছি তার ম্যাস, এটা হবে আর্থের ম্যাস, আর r হচ্ছে যাকে আমি অরবিট করছি তার রেডিয়াস, সেই প্ল্যানেটের রেডিয়াস। সো এই জায়গা থেকে আমি gm কে সিম্পলিফাই করে gn is equal to gravitational acceleration into r square এটা পেয়েছি। সো এই ভ্যালুটা আমি সাবস্টিটিউট করছি ভেলোসিটি ফর্মুলাতে। তাহলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে root over small letter g into r square divided by r plus h, স্যাটেলাইটের ডিস্টেন্স আর্থের সেন্টার থেকে। সো এখন আমি ভ্যালু পুট করলে পাচ্ছি g এর ভ্যালু 8 into radius square আমি এই জায়গায় সবগুলা যে ইউনিটে দেওয়া আছে ওই ইউনিটই ইউজ করছি। সো এটা কিলোমিটার্স, আর নিচেও 6,400 প্লাস হাইট 3.6 into 10 to the power 4 kilometers। এখন ক্যালকুলেট করলে বেশিরভাগ সময় আমাদেরকে যে ইউনিটে দেওয়া আছে তার চেয়ে বেটার হয় আমরা যদি এসআই ইউনিট ফলো করি।
সো আমরা কিলোমিটার্সের জায়গায় মিটার্সে কনভার্ট করে নিব সব ডিস্টেন্সের ইউনিটগুলোকে। সো 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার। মিটার হচ্ছে ডিস্টেন্সের এসআই ইউনিট। তো সেটাতে আমি কনভার্ট করে নিচ্ছি। তারপর আমি ক্যালকুলেট করছি এখন। সো ভেলোসিটির ভ্যালু হচ্ছে 3335.49 মিটার্স পার সেকেন্ড। এটাকে আমরা আরেকটু রাউন্ড আপ করে 4 সিগনিফিকেন্ট ফিগারসেও লিখতে পারি। In that case, velocity is 3335 meters per second. আমরা 49 কে রাউন্ড অফ ফার্স্টে করলে 5 আসে। তো লাস্টে যদি 5 থাকে আমরা চাইলে 3335 এ রাখতে পারি, আর না হয় 3336 এ রাখতে পারি, যেটা বেশি কমন। সো আমি 5 এর জায়গায় 6 লিখলে বেটার হয়। সো এটাকে আমি রাউন্ড আপ করলে দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, if any object on Earth feels weightless due to a changed angular velocity of Earth, what is the ratio of the changed angular velocity and the current angular velocity? অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা যখন ক্যালকুলেট করব তখন বেশ কমনলি আমরা রেডিয়ান্স ইউজ করি, ডিগ্রিজও ইউজ করি, বাট রেডিয়ান্স আর একটু বেটার হয়। সো এই কোশ্চেনে আমরা রেডিয়ান্স ইউজ করব। অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলা হচ্ছে, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা সাইনে ডিনোট করি। সো এটা ইকুয়াল টু root over acceleration divided by radius, এটা হচ্ছে r। এটার অরিজিনাল ফর্মুলা দেখতে হচ্ছে acceleration equal to omega square r। সেটা থেকে আমরা ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর্মুলাটা ডিরাইভ করলাম। অবজেক্ট ওয়েটলেস ফিল করতে পারে আর্থের ইকুয়েটরে। সো আমরা এই কোয়েশ্চেনে অ্যাজিউম করে নিচ্ছি যে we are on the equator. এখন আর্থ তো রোটেশন করছেই, তার সাথে আমাদের নতুন যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটাও যদি রোটেট করে তাহলে কত হতে হবে, যার জন্য আমি আর্থে ইকুয়েটরে অ্যাটলিস্ট যেন ওয়েটলেস ফিল করতে পারি। ইকুয়েটরকে আমি অ্যাজিউম করে নিচ্ছি কারণ ইকুয়েটর থেকে আর্থের সেন্টারের ডিস্টেন্স পোলস বা অন্য জায়গার চেয়ে একটু বেশি আর্থের ইকুয়েটোরিয়াল বাল্জের জন্য। সো তার জন্য আমি ইকুয়েটরকে ইউজ করছি। এখন কারেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমি এখন বের করছি। সো এটা হবে 2 পাই, যেটা রেডিয়ান্সে, আর ডিগ্রিজে করতে গেলে এটা হবে 360 ডিগ্রিজ। সো 2 পাই হচ্ছে ফুল একটা কমপ্লিট রেভলিউশন। 2 পাই ডিভাইডেড বাই আমি 1 ডেতে আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত আমি এটা রেডিয়ান্স পার সেকেন্ডে ক্যালকুলেট করব। সো 1 ডে ইজ ইকুয়াল টু 86,400 সেকেন্ডস। সো সেটা দিয়ে আমি 2 পাইকে ডিভাইড করব।
দেন আসছে 7.272 3 ডেসিমাল প্লেসেস পর্যন্ত পয়েন্টে রাখলে বেটার হয়। তার চেয়ে বেশি লেন্দি করলে একটু প্রবলেম হয়ে যেতে পারে ক্যালকুলেশনসে। আর শর্ট করলেও একটু প্রবলেম হয়ে যেতে পারে। সো 3 ডেসিমাল প্লেসেস হচ্ছে বেটার। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিটস বা কিছু লেখার জন্য। 2 10 to the power minus 5 radians per second. এখন নতুন যে আমি ধরবো তার জন্য আমার acceleration আমি ধরে নিব যে acceleration is equal to g, which is Earth's gravitational acceleration. সেটা ধরলে আমার ফর্মুলা হচ্ছে ওমেগা মিউ, আমি ধরছি নতুন অ্যাঙ্গুলার ভেলোসিটিকে, ইকুয়াল টু রুট ওভার জি বাই আর। সো এইটা থেকে আসছে আমার, আমি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনকে ধরছি 9.81, আর রেডিয়াস 6,400 মিটারসে থেকে আসছে। আসছে 1.238 into 10 to the power minus 3 radians per second. এখন কোয়েশ্চেনে আমাকে জানতে চেয়েছে রেশিওটা কত চেঞ্জ অ্যাঙ্গুলার ভেলোসিটি সাথে কারেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। সো চেঞ্জটা আমি লিখছি এইভাবে, ওমেগা নিউ ডিভাইডেড বাই জাস্ট ওমেগা ইকুয়াল টু ওমেগা নিউর ভ্যালু 1.238 into 10 to the power minus 3 divided by 7.272 into 10 to the power minus 5. এটা রেশিও করলে দেখা যাচ্ছে রাউন্ড আপ করলে অলমোস্ট 17 টাইমস গ্রেটার হতে হবে। সো রেশিও হচ্ছে 17। রেশিও লেখার সময় আমরা রাউন্ড অফ ফিগারই প্রেফার করি, সো তাই আমি 17 দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, a planet has a mass 16 times that of Earth and a diameter 8 times that of Earth. What will be the escape velocity of the planet? এই কোশ্চেনের জন্য আমার আগে থেকে আর্থের ম্যাস জানা উচিত, আর আর্থের ম্যাস হচ্ছে 6 into 10 to the power 24 kg. নেক্সট আর্থের রেডিয়াস হচ্ছে 6,400 কিলোমিটার্স। এটার জন্য আমি এসকেপ ভেলোসিটি ফর্মুলা ইউজ করব। তো v ইকুয়াল টু 2gn, এই জায়গায় g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ডিভাইডেড বাই r।
সেটা হচ্ছে প্ল্যানেটের রেডিয়াস। এখন এটাকে আমি আর্থের ভ্যালুস এর সাথে যদি সাবস্টিটিউট করতে চাই, দেন হচ্ছে √2g, মাস হচ্ছে 16 টাইমস দ্যাট অফ আর্থ, সো হবে 16 m of earth। কোনো কিছুর সিম্বল আমরা যদি আর্থের বুঝাই, ফর এক্সাম্পল ম্যাস আর্থের জন্য, দেন ম্যাসের লাস্টের এই রাইট সাইডের কর্নারে আমরা একটা সার্কেল আঁকি, সার্কেলের সাথে একটা প্লাস সাইন দিই, এটা হচ্ছে আর্থের সাইন। সো 16 m of earth divided by radius ও diameter হচ্ছে 8 times that of earth। সো diameter যদি 8 times হয়, then radius ও 8 times ই হবে। 8 into 6,800। আমি কনভার্ট করে নিচ্ছি কিলোমিটার থেকে মিটার্সে। 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার। ভ্যালুস গুলা পুট ইন করলে অ্যান্সার হচ্ছে 15,815 রাউন্ড অফ এত মিটার্স পার সেকেন্ড। বেশিরভাগ সময় আমাদের এসআই ইউনিটই ইউজ করা উচিত, আনলেস কোয়েশ্চেনে অন্য কোনো ইউনিটে অ্যান্সার দিতেন, বাট এসআই ইউনিটই হচ্ছে স্ট্যান্ডার্ড, সো এটা ফলো করাই বেটার। সো দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, while observing a star, it was seen to be moving away from Earth at a speed of 1000 kilometers per second. Find the distance of the star from the Earth. Hubble constant is equal to 70.4 kilometers per second per megaparsec. আচ্ছা, এই কোয়েশ্চেনের মধ্যে আমরা একটা কনস্ট্যান্ট অলরেডি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে হাবলস কনস্ট্যান্ট। তো কোয়েশ্চেন সলভ করার আগে যে যে ইনফরমেশন দেওয়ার হচ্ছে ওগুলো নোট করে নেওয়া বেটার। ভেলোসিটি হচ্ছে 1000 kilometers per second। আর হাবলস কনস্ট্যান্টের সিম্বল আমরা এইচ দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এইচ। এটার ভ্যালু হচ্ছে 70.4। কোয়েশ্চেনে এই ভ্যালু দেওয়া আছে, আর ইউনিট কিলোমিটার্স পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। সো আমরা এটাকে ফর্মুলা ইউজ করতে পারি, হাবল ফর্মুলা বলে velocity equal to Hubble's constant into distance, যেটাকে আমরা ডিনোট করছি ডি দিয়ে। এখন কোয়েশ্চেনে আমাদের কাছ থেকে ডিস্টেন্স চাচ্ছে স্টারের, সো আমরা ডিস্টেন্সকে ফর্মুলাতে সাবজেক্ট করবো, এন্ড ফর্মুলাটা হয়ে যাচ্ছে velocity বাই Hubble's constant। আর এটা করলে 1000, এটা যেহেতু দুইটাই কিলোমিটার পার সেকেন্ডে আছে, দেন আমি কোনো কনভার্জন করা লাগছে না আমার এটা 70.4। ডিস্টেন্সের কারণ হচ্ছে 14.2, যেহেতু 0.4 আছে, সো আমি যদি 2 ডেসিমাল প্লেসে লিখতে চাই, দেন আমি জাস্ট 20 দিতে পারি, বাট 3 ডেসিমাল প্লেসে লেখা বেটার। সো 4 এর পর যেহেতু 5 আছে, 5 থাকলে আমার +1 করতে হবে 4 এর সাথে, সো 4 + 1 ইজ ইকুয়াল টু 5। সো আমি রাউন্ড আপ করলে হচ্ছে 14.205 মেগা পারসেক। এই দুইটাই যেহেতু কিলোমিটার পার সেকেন্ডে ছিল, সো এগুলো কাট আউট হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়েছে, তাই
ইউনিট হচ্ছে মেগা পার সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, the Schwarzschild radius of a star is 5.8 kilometers. Will the star turn into a black hole? এই Schwarzschild radius একটা ব্ল্যাক হোলের রেডিয়াসকে বলে একজন সায়েন্টিস্টের নেমে। এই রেডিয়াসটা হচ্ছে 5.8 কিলোমিটার্স। এটার জন্য আমাদের ব্ল্যাক হোলের ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে আর, যেটা হচ্ছে Schwarzschild radius, equal to 2gn by c square. c হচ্ছে স্পিড অফ লাইট, g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর m হচ্ছে ব্ল্যাক হোল বা স্টারের ম্যাস। এখন আমাদেরকে কোয়েশ্চেন জানতে চাচ্ছে যে Schwarzschild রেডিয়াস হচ্ছে 5.8 কিলোমিটার্স, দেন স্টারটা কি ব্ল্যাক হোলে হতে পারবে যদি এই রেডিয়াস হয়? এখন স্টারের ম্যাস তাহলে কত এটা আমার জানা লাগবে, কারণ ব্ল্যাক হোল হবে কিনা সেটা টোটালি স্টারের ম্যাসের উপর ডিপেন্ডেন্ট। সো আমি এটাতে ম্যাস বের করব। এই ফর্মুলাতে আমি যদি ম্যাসকে সাবজেক্ট বানাই, দেন ম্যাস ইকুয়াল টু আর এস c square divided by 2g। এখন আমি সব ভ্যালুগুলা পুট করব। আমি কিলোমিটার্সকে মিটার্সে কনভার্ট করে নিচ্ছি, এসআই ইউনিট। 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার্স। স্পিড অফ লাইট হচ্ছে 3 into 10 to the power 8। এটাকে স্কোয়ার যেহেতু c স্কোয়ার ডিভাইডেড বাই 2g। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.67 into 10 to the power minus 11 meters cube per kg per second square। সো সব ভ্যালু প্লাগ ইন করলে হচ্ছে 3.913 3 decimal places পর্যন্ত into 10 to the power 30 kg। ওকে, এটা অনেক কাছাকাছি আমাদের সোলার ম্যাসের সাথে, around 2 সোলার ম্যাস। সোলার ম্যাস হচ্ছে সানের ম্যাস। সো এই ইউনিট আমরা একটু ইউজ করতে পারি। ব্ল্যাক হোল হওয়ার জন্য একটা স্টারের মিনিমাম ম্যাস হচ্ছে 20 থেকে 25 সোলার ম্যাস, বাট এই স্টারের ম্যাস ওই লিমিটেড চেয়ে অনেক কম, জাস্ট 2 সোলার ম্যাস। সো নো, এই স্টারটা ব্ল্যাক হোল হতে পারবে না, যেহেতু এটার ম্যাস জাস্ট 2 solar mass, which is very less than 20 solar mass. The distance to Procyon is 9.89 into 10 to the power 16 meters from the sun. Find out the parallax of Procyon. Procyon হচ্ছে একটা স্টারের নেম। সো এটা থেকে সানের ডিস্টেন্স আমাদের দেওয়া আছে, এটাকে আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ডি ইকুয়াল টু 9.89 into 10 to the power 16 meters। আচ্ছা, এই ডিস্টেন্সটাকে আমি পারসেকে কনভার্ট করব, কারণ প্যারালাক্সের সময় আমরা পারসেকই ইউজ করি। সো পারসেকে কনভার্ট করতে গেলে আমি ফার্স্টে লাইট ইয়ারে কনভার্ট করে নিচ্ছি, divided by 9.4
0.46 into 10 to the power 15. এটা থেকে আমি ফার্স্টে লাইটারে কনভার্ট করছি। 2 decimal places পর্যন্ত নিচ্ছি এই জায়গায় 10.45। যেহেতু 4-5 রিপিটই হচ্ছে, দেন জাস্ট ফার্স্টের 2-4-5 কে আমি নিচ্ছি লাইট ইয়ার্স। এইটা থেকে আমি পারসেকে কনভার্ট করছি। সো 1 parsec is equal to 3.2 light years. So আমি এটাকে ডিভাইড করব 10.45 divided by 3.2, 3.265। আমি 27 ধরে নিচ্ছি রাউন্ড আপ করে, 27 পারসেক। এখন প্যারাল্যাক্সের ফর্মুলাতে আসি। প্যারাল্যাক্স অ্যাঙ্গেলটাকে আমি ধরছি থিটা হিসেবে, গ্রিক লেটার থিটা, equal to 1 by distance in parsec. So আমি পারসেকে যদি নেই, দেন থিটা আসবে আর্ক সেকেন্ডসে। এটাই প্যারাল্যাক্সের নর্মাল লাইক মোস্ট কমন ইউনিট। সো 3.27 1 ডিভাইড করব, 1 ডিভাইড বাই 3.27, 0.306 arc seconds. So this is the answer. Next question is, apparent magnitude of the sun is m equal to minus 26.8. What is the absolute magnitude of the sun? So apparent magnitude দেওয়া আছে এই কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনের জন্য আমাদের অ্যাবসোলুট আর অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের একটা নলেজ থাকা উচিত। ম্যাগনিটিউড বলতে আমরা একটা ব্রাইটনেসের স্কেল, যেটা আমরা খালি চোখে দেখতে পারি বা এমনিও যেটা দেখতে পারি, ওটার একটা স্কেল হচ্ছে এই ম্যাগনিটিউড। সো অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হচ্ছে যেটা আমরা এমনি আর্থ থেকে অবজার্ভ করে দেখতে পাচ্ছি। সো সেটা হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। ফর এক্সাম্পল, এই জায়গায় আর্থ ই দিয়ে ডিনোট করছি, আর এই জায়গায় হচ্ছে স্টার এস। সো এই জায়গা থেকে আমি স্টারের অরিজিনাল ডিস্টেন্স আর্থ থেকে, এই ডিস্টেন্স থেকে আমি স্টারটাকে যত ব্রাইট দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। বাট অ্যাবসোলুট ম্যাগনিটিউড হচ্ছে স্টারটা অন্য স্টারসদের সাথে কম্পেয়ার করলেও কত ব্রাইট। সো এটার একটা স্ট্যান্ডার্ড ডিস্টেন্স হচ্ছে 10 পারসেক। তো স্টারটাকে আমি যদি 10 পারসেক দূর থেকে দেখি, তাহলে এটা কত ব্রাইট হবে সেইটাই আমার জানতে হবে। এখন স্টারটা হচ্ছে আমার সান। সো সানের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড হচ্ছে -26.8। ম্যাগনিটিউড মাইনাস যত বেশি, তত বেশি এটা ব্রাইট। সো এখন আমি এই কোয়েশ্চেনের জন্য পক্সনস ল ইউজ করব। পক্সনস ল হচ্ছে এম, ক্যাপিটাল লেটার এম হচ্ছে অ্যাবসোলুট ম্যাগনিটিউড, আর স্মল লেটার এম হচ্ছে অ্যাপারেন্ট ম্যাগনিটিউড। সো absolute magnitude equal to apparent magnitude plus 5 log d, capital letter D, এটা হচ্ছে absolute magnitude এর distance, আর নিচে হচ্ছে small letter d, যেটা হচ্ছে apparent magnitude এর distance, আর এটা হচ্ছে 1 astronomical unit। আমরা ডিস্টেন্সে এই জায়গায় astronomical units ইউজ করছি। সো ভ্যালুস গুলো পুট ইন করছি, 6.8 প্লাস 5 log 10 পারসেক হচ্ছে, যেহেতু ডিস্টেন্স আমি পারসেকেও ইউজ করতে পারি তাহলে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস ইউজ করি। সো
1 parsec is equal to 206,265 astronomical unit AU. সো এটা 10 যেহেতু দেন লাস্টে একটা 0 অ্যাড করে দিলেই হয়ে যাবে। সো অ্যান্সার ইজ 4.772 3 decimal place পর্যন্ত তার ম্যাগনিটিউড। সো অ্যাবসলিউট ম্যাগনিটিউড হচ্ছে 4.772। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। Why do black holes look dark? আচ্ছা, এটা রিটেন কোয়েশ্চেন, ম্যাথ লাগবে না। অ্যান্সার ইজ ব্ল্যাক হোলে গ্র্যাভিটি অনেক স্ট্রং, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক স্ট্রং, এতই স্ট্রং যে লাইটও এসকেপ করতে পারে না। আর তাই যেহেতু ভিতর থেকে কোনো লাইট বের হচ্ছে না, তাই আমরা এটাকে পুরাই অন্ধকার দেখি, কিছুই দেখা যায় না, বলতে গেলে পুরাই কালো থাকে। যেহেতু কোনো লাইট বের হচ্ছে না, তাই এটাকে অন্ধকার দেখা যায়, আর তাই এটাকে ডার্ক লাগছে। হাউএভার ব্ল্যাক হোলের পাশে একটা এরিয়া থাকে, ওটাকে বলে ইভেন্ট হরাইজন। ফর এক্সাম্পল, এটা হচ্ছে ব্ল্যাক হোল সার্কেল, এটার পাশে কিছু এরিয়া থাকে। ওই ইভেন্ট হরাইজনের হচ্ছে বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরে একবার ঢুকে গেলে আলো আর বের হতে পারে না। বাট যতক্ষণ এটার বাইরে এই বাউন্ডারির মধ্যে আছে লাইট, ততক্ষণ এই লাইটটা দেখা যায়। তাই বেশিরভাগ ব্ল্যাক হোলের পাশেই একটা রিং অফ লাইট দেখা যায়, আর ওটাই ইভেন্ট হরাইজনটাকে দেখায়, যে ক্লিয়ার বাউন্ডারি ডার্কনেস আর লাইটের মাঝখানে। অ্যান্ড যেহেতু ভিতর থেকে আলো এসকেপই করতে পারছে না, তাই এটাকে ডার্ক দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন। A football match starts at 7 p.m. at a place having 165 degrees east longitude line. At what time will the people living at 170 degrees west longitude be able to watch the match start? ওকে, একটা জিনিস, যেহেতু একটা ম্যাচের কথা বলছে, সো ম্যাচটা লাইভই হবে। সো দুই জায়গায় ম্যাচ তো এক জায়গায় হচ্ছে, ওইটাই স্ট্রিমিং হবে, দুই জায়গা থেকে দেখা যাবে। সো ওদের ওই জায়গায় টাইমটা কত হবে যখন তারা ম্যাচ দেখবে, ম্যাচের স্টার্টিংটা দেখবে, এটাই বের করতে হবে। সো এর জন্য আমার ফার্স্টে দুই জায়গার ডিফারেন্সটা দেখতে হবে। সো একটা লাইন আমি এটা জাস্ট রেফারেন্সের জন্য আঁকছি। এটা হচ্ছে আমার প্রাইম মেরিডিয়ান, যে জায়গা থেকে আমাদের টাইমিং সব ওয়ার্ল্ড ওয়াইড ক্যালকুলেটেড হয়। এটা থেকে আর কি আমাদের লংগিটিউডের লাইনগুলা এক এক জায়গায় ডেসিগনেটেড হয়। সো এই লাইনের রাইট সাইডে হচ্ছে ইস্ট, আর লেফট সাইডে হচ্ছে ওয়েস্ট। সো রাইট সাইড ইস্টের লাইনটা হচ্ছে 165 ডিগ্রিস, আর ওয়েস্টের লাইনটা হচ্ছে 170 ডিগ্রিস। সো এই দুইটা লাইনের মাঝখানে আমার ডিফারেন্স কত ডিগ্রিসে এটা বের করতে হবে। সো ডিফারেন্সকে আমি ধরছি ডেল্টা থিটা দিয়ে। ডেল্টা রিপ্রেজেন্ট করছে চেঞ্জ, এই দুটার মাঝখানে যে চেঞ্জ বা ডিফারেন্স, আর থিটা হচ্ছে এমনি অ্যাঙ্গেলের জন্য, ডিগ্রিজের জন্য। সো চেঞ্জ এই দুটার মাঝখানে, যেহেতু প্রাইম মেরিডিয়ান থেকে আমি বের করছি, কনসিডার করছি যেহেতু এটা, সো ডেল্টা থিটা
is equal to 170 degrees plus 165 degrees equal to 335 degrees. এখন আমি যেহেতু টাইম বের করব, আমাকে ডিগ্রিস থেকে টাইমে কনভার্ট করতে হবে। আমরা জানি যে 1 hour is equal to 15 degrees. So এটা থেকে আমি বের করতে চাচ্ছি যে মিনিটে কত, যেহেতু আমি এক্সাক্ট ক্যালকুলেশন চাচ্ছি আর একটু আওয়ার্স থেকে আমি মিনিটে কনভার্ট করেছি। সো এটা অ্যাপ্রক্সিমেটলি হবে 1 degrees is equal to 4 minutes. সো এই যেহেতু আমি পেয়েছি, সো এখন আমার টাইম ডিফারেন্স কত হবে? সো এটাকে আমি রিপ্রেজেন্ট করছি ডেল্টা টি দিয়ে, টি ফর টাইম। তো ডিগ্রিস যেটা পেয়েছি ওইটাকে মাল্টিপ্লাই করে দিব 4 মিনিটের সাথে, অনেকটা ইউনিটারি মেথডের মতোই। আমার টোটাল টাইম ডিফারেন্স মিনিটে হচ্ছে 1340 মিনিটস। এটাকে আমি যদি আওয়ারে কনভার্ট করতে যাই, দেন আমার 60 দিয়ে ডিভাইড করতে হবে, as 1 hour is equal to 60 minutes. এটাকে আমি 60 দিয়ে ডিভাইড করলাম, 22.33 hours আসছে। এখন আমি 0.33 কে মিনিটসে কনভার্ট করব। সো এটার জন্য ক্যালকুলেটরে এই বাটন, ডিগ্রিস বাটনটা প্রেস করলেই এসে যাবে 22 degrees 20 minutes আর 0 arc seconds. সো এটাকে আমরা টাইমেও লাইক নিতে পারি, টাইম আর ডিগ্রিজ এর কনভার্জন সেম এই জায়গায় আসবে। সো 22 hours আর 20 minutes, এটা হচ্ছে আমার টাইম ডিফারেন্স। সো ম্যাচ যেহেতু 165 ডিগ্রিজে 7 PM এ স্টার্ট হবে, দেন এই জায়গায় ডেফিনেটলি তার আগে হবে, কারণ ইস্টে ফর এক্সাম্পল এই জায়গায় যদি একটা টাইম থাকে, দেন ওই জায়গায় তার আরো আগের টাইম থাকবে। ফর এক্সাম্পল এই জায়গায় ডে থাকলে ওই জায়গায় নাইট, বেশিরভাগ কেসেসে। সো এই জায়গায় একদিন থাকলে ওই জায়গায় তার আগের দিন থাকার চান্স বেশি, যেহেতু অলমোস্ট 1 day ডিফারেন্স, 22 hours। হ্যাঁ, সো আমি এটা থেকে যদি আমি যাই, দেন 7 PM থেকে minus 22 and 20 minutes, দেন আসবে 8 ওকে। সো মাইনাস করলে আসে 8:40 PM। সো এরা এই টাইমে ঠিক ওই দিনের আগের দিন, ফর এক্সাম্পল এই ম্যাচটা যদি থার্সডেতে হয়, দেন এই 170 ডিগ্রিজ ওয়েস্টে যারা দেখবে ম্যাচটা, তারা তাহলে ওয়েনসডেতে দেখবে। যদি ম্যাচটা থার্সডেতে হয়, ওয়েনসডে 8:40 PM এ হবে। জাস্ট তার আগের দিনের এই টাইমটাতে 8:40 PM এ তারা ম্যাচটা দেখতে পারবে। সো এটাই হচ্ছে অ্যান্সার। অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের প্রিপারেশনের জন্য আমার নাম্বার 1 টিপ হচ্ছে বই পড়া। এখন অনেক বই আছে, আমরা বুঝবো কিভাবে যে কোন বইটা পড়লে আমার উপকার হবে? শর্ট অ্যান্সার ইজ সব বই উপকার হবে, বাট কিছু কিছু বই সিলেক্টিভলি পড়লে আরো বেটার হয়। যেমন ফ্লাভিও সেলভাটির ফান্ডামেন্টালস অফ অ্যাস্ট্রোনমি, আ গাইড ফর অলিম্পিয়াডস। এই বইটা স্পেশালি অলিম্পিয়াডস এর জন্যই বানানো হয়েছে। সো এই বইতে অনেক টপিকস আছে, আর কোয়াইট ডিটেলসেই আছে, আর সিম্পল ল্যাঙ্গুয়েজে আছে।
তাই বুঝতেও সুবিধা আর এটা বেসিক্সও ডেভেলপ করে as well as detailed knowledge of that. So this book is a must. Next, basics develop করার জন্য আমি 3টা বই রেকমেন্ড করি। নাম্বার 1 হচ্ছে ম্যাথমেটিক্স অফ অ্যাস্ট্রোনমি, এই বইটা মেইনলি অ্যাস্ট্রোনমির ম্যাথের উপরেই ফোকাস করে। এই বই থেকে আমরা অনেক বেসিক ফর্মুলাস এন্ড ইকুয়েশনস নিয়ে নলেজ গেইন করতে পারি। নেক্সট হচ্ছে স্কামস আউটলাইনস অফ অ্যাস্ট্রোনমি, এই বইটাও অনেক ভালো। এটা যে কোনো এনথুজিয়াস্ট বা অ্যাস্ট্রোনমি নিয়ে যে নাকি ইচ্ছুক, অনেক প্যাশনেট, তার জন্য এই বইটা অনেক পারফেক্ট। এই বইয়ের ল্যাঙ্গুয়েজ অনেক ফ্রেন্ডলি অ্যান্ড সিম্পল, সো বুঝতে কোনো অসুবিধাই হবে না। নেক্সট হচ্ছে এই বই আ প্রবলেম বুক ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, এই বইটা হচ্ছে অলিম্পিয়াডের কোয়েশ্চেন্স অ্যান্ড সলিউশনস নিয়ে। এই বই থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এই বই পড়ে নলেজ অনেক গেইন করেছি, এখন আমি টেস্ট করতে চাচ্ছি যে আমার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে, সো ওইটা আমরা এই বইয়ের সাহায্যে করতে পারি। তাছাড়াও আমরা ইউটিউবে অনেক ভিডিওস দেখতে পারি। আমাদের অবজারভেশনের জন্য একটা ওয়েবসাইট হচ্ছে স্টেলারিয়াম, এটার অ্যাপও আছে। সো এই অ্যাপটা অনেক ভালো আমাদের অবজারভেশন স্কিলস ডেভেলপ করার জন্য। এই অ্যাপের মাধ্যমে আমরা ডিফারেন্ট কনস্টেলেশনস দেখতে পারি, তারপর প্ল্যানেটস, ডেটও চেঞ্জ করা যায়। ফর এক্সাম্পল, ফিউচার কি কি ইভেন্টস হবে ওইটা আমি স্টেলারিয়াম থেকে দেখতে পারি। সো এটা ইউজ করে আমরা অনেক প্র্যাকটিস করতে পারি। আর ইউটিউবেও একটা কনস্টেলেশনস এর চ্যানেল আছে, সেটা হচ্ছে লার্ন দ্য স্কাই। এই চ্যানেলে অনেক সুন্দর করে সবকিছু ডিটেলে এক্সপ্লেন করে যে এক এক কনস্টেলেশনে কি কি তারা আছে, এই কনস্টেলেশনটা আমি নাইট স্কাইতে কিভাবে লোকেট করতে পারি, প্লাস এই কনস্টেলেশনে স্পেশাল কিছু জিনিস, ফর এক্সাম্পল স্পেশাল কি কি নেবুলা আছে বা কি কি গ্লোবুলার ক্লাস্টার আছে, এই এই সব কিছু ওই চ্যানেলে অনেক সুন্দর করে দেওয়া আছে। লাইক এক একটা কনস্টেলেশনের উপর ভিডিওস দেওয়া আছে। সো অবজারভেশনের জন্য লার্ন দ্য স্কাই ইউটিউব চ্যানেল প্লাস স্টেলারিয়াম ইজ ইনাফ, আই থিঙ্ক। সো দ্যাটস ইট। বেস্ট অফ লাক। আই হোপ যে তুমি অনেক ভালো করো। থ্যাংক ইউ।